নমস্কার। উত্তর কলকাতা 17 নম্বর ওয়ার্ডের অধিবাসী বৃন্দকে আমাদের তরফ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন। তো আজকে আমরা একটি নতুন রাজনৈতিক সংগঠন আজাদ হিন্দ ফ্রন্ট সুভাষবাদী আমরা আজকে 17 নম্বর ওয়ার্ডে এসে উপস্থিত হয়েছি এবং আমাদের সঙ্গে আমাদের দলের সভাপতি শ্রী দীপায়ন পাল মহাকাল নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান করবেন। जय हिंद, नेताजी जिंदाबाद, नेताजी जिंदाबाद। এবার আমাদের পার্টি সহসভাপতি শ্রী মিরাজি শেখর ভূঁইয়া, সভাপতি শ্রী মিরাজি, সাধারণ সম্পাদক মিরাজি শেখর ভূঁইয়া নেতাজি মূর্তিতে মাল্যদান করছে। বন্দে মাতরম, नेताजी जिंदाबाद, नेताजी जिंदाबाद। সাধারণ সম্পাদক সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, যাক জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, বলে। এবার আমাদের পার্টির অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ও পাটা যেন না দেখা যায়। আচ্ছা, বাইরে থেকে দাও না, কিছু হবে না। আরে ওখান থেকে দাও, হাত বাড়িয়ে দেন। সুমন্ত দাস। এবং আমাদের পার্টি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি শ্রী সুমন্ত দাস মহাশয় নেতাজির চরণে মাল্যদান করবেন। কুণাল মুখার্জি টালিগঞ্জ ব্লক সভাপতি, টালিগঞ্জ ব্লক সভাপতি। এবার আমাদের দলের টালিগঞ্জের ব্লক সভাপতি শ্রী কুণাল মুখার্জি নেতাজির চরণে মাল্যদান করবেন। নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ। কি এবার আমাদের পার্টির দক্ষিণ কলকাতা সভাপতি শ্রী শ্রীদীপ দে মহাশয় নেতাজির চরণে পুষ্প দিয়ে সম্মান জানাবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার পুষ্প নিবেদন করবেন 17 নম্বর ওয়ার্ড ব্লক সভাপতি স্বর্ণাভ মুখার্জি। বন্দে মাতরম, আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ, জয় হিন্দ, জয় হিন্দ। তো নমস্কার সকলকে। তো আমাদের ব্যাপারে ছোট্ট করে আমি একটি কথা বলতে চাই যে আমাদের যে রাজনৈতিক দলটি আছে এটি বর্তমান যে সকল রাজনৈতিক দল আছে এবং তারা যে সিস্টেমে চলছে এবং তাদের যে আদর্শ আমরা সকলের থেকে একদম আলাদা এবং আমাদের রাজনৈতিক দলটি একান্তভাবে নেতাজি সুভাষচন্দ্রের যে আদর্শ উনি যেটা 1943 সালে উনি যে 21শে অক্টোবর যে আজাদি সরকার গঠন করেছেন এবং সেটার জন্য উনি ভারতবর্ষকে যেভাবে দেখতে চেয়েছেন ঠিক সেইভাবেই আমাদের একটা প্রচেষ্টা যে আমরা সেই ভারতবর্ষকে তুলে ধরব সারা বিশ্বের দরবারে। ভারত হবে বিশ্বের 1 নম্বর দেশ এবং 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 অনেকেই হয়তো জানেন যে আজকে 15ই আগস্ট এবং আমরা সেটাকে যে এত বছর ধরে যে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছি আদতে এটি মানে জায়গাটি ভীষণই বিতর্ক বলতে গেলে। কারণ 15ই আগস্ট আদতে কি স্বাধীনতা দিবস ছিল নাকি বন্ধ ঘরে মাঝরাত্রিরে নেহেরু, জিন্না, গান্ধী, প্যাটেল মিলে মাউন্ট ব্যাটেনের সঙ্গে ইংরেজ সরকারের কাছে একটি চুক্তি করেছিল যেখানে মানে কাগজ কলমে আমরা যতদূর ঘেটে জানতে পেরেছি নয় 85 বছর অথবা 99 বছর এখনো ঠিক নেই, একটি চুক্তি করা হয়েছিল দেশ ভাগের ভিত্তিতে যে
আপনি এই জায়গাটি নেবেন আর উনি ওই জায়গাটি নেবেন, তো এরকম করে যে আমাদের যে ভারত মাতাকে যে দ্বিখণ্ডিত করা হয়েছিল, এবং এই দ্বিখণ্ডিত করার জন্যে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে, এবং বিশেষ করে বাঙালি, প্রায় 1.5 কোটি বাঙালিকে গৃহহীন হয়ে আসতে হয়েছে, এবং প্রায় 20 লক্ষ থেকে 25 লক্ষ মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে, বাড়িঘর দর পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এরকম একটি বিশৃঙ্খল পরিস্থিতি যখন বাংলা আর পাঞ্জাব পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তে হয়ে আসছে, তো এবং সেই দিক থেকে দেখবেন যে নেহেরু ওই সময় দিল্লিতে বাজি ফাটছে, সেখানে নেহেরু বাদবাকি যারা যারা ছিলেন সেই সময় তারা ওখানে ফ্ল্যাগ তুলছেন। তো তো আপনারা সকলেই বুঝতে পারছেন যে আমরা বহু বছর ধরে আমরা একটি মিথ্যের সঙ্গে আপোষ করে চলে এসেছি। তো আমাদের কাজ শুধুমাত্র ভোটে লড়া নয়, সমাজকে সচেতন করা যে এত মিথ্যা ইতিহাস এই দীর্ঘকাল ধরে 1947 সাল 15ই আগস্ট থেকে যে আমাদের পড়ানো হয়েছে, এবং সেটা করানোর জন্য যে আজকে সকলেই দেখতে পাচ্ছেন টিভিতে এবং খবরের পেপারে যে কীরকম সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আর দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে শাসক দলের একজন নেতা গ্রেফতার হয়েছে গরু পাচার কাণ্ডে। তো এটাই হচ্ছে একটি কারণ যে আজকে যদি দেশভাগ না হতো তাহলে এই গরু পাচারও হতো না, ক্রস বর্ডার টেরোরিজম হতো না, কিছুই হতো না। আসলে তো নেতাজি চেয়েছিল অখণ্ড ভারত, সে অখণ্ড ভারত তো হয়ে উঠতে পারেনি। দোষ তো অবশ্যই আমাদের। আমরা যদি 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে বিপুলভাবে জনসংখ্যা রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে, তাহলে 1947-এ এটা কেন হলো না? কারণ তখন ব্রিটিশদের পা চাটা কিছু লোকেদের দ্বারা না সিস্টেমটা হাইজ্যাক্ট হয়ে গেছিল। তো অবশ্যই আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করব না, তো আমি চলে যাব আমাদের পার্টির যিনি প্রধান নেতা শ্রী দীপায়ন পাল মহাশয়ের কাছে। তো উনি পুরো বক্তব্যটি খুবই তথ্য নির্ভরভাবে আমাদের সামনে রাখবেন। ধন্যবাদ। আজকে আমাদের পথসভার উদ্যোক্তা 17 নম্বর ওয়ার্ড ব্লক সভাপতি স্বর্ণাবকে, আর আমার সঙ্গে যে কমরেডরা আজকে উপস্থিত আছেন, ক্যামেরায় আছে সুমন্ত, এদিকে শ্রীদীপ, নীলাদ্রি, কুণালদা, প্রত্যেককে জাতীয়তাবাদী শুভেচ্ছা তো অবশ্যই জ্ঞাপন করছি, কিন্তু তার সমান্তরালে আজকে যেখানে আমরা এই ছোট্ট পথসভাটার আয়োজন করছি, আপনারা হয়তো দেখে এটা ভাবতে পারেন যে 4-5 জনের কি একটা স্ট্রিট কর্নার করছে, যেখানে কিছুক্ষণ আগে শাসক দল মহা সমারোহে তথাকথিত স্বাধীনতা দিবস পালন করে গেছে। সেখানে এই নতুন একটি রাজনৈতিক সংগঠন তারা খায় না মাথায় দেয় সেটাও বোঝা যাচ্ছে না। দুটো ব্যানার ঝুলিয়ে সেখানে 4-5 জন এসে কি এমন বক্তব্য রাখতে পারে। এক্ষেত্রে আজকে আমার চারপাশে যে বাড়িগুলোকে দেখতে পাচ্ছি, সেখানকার অধিবাসীদের কাছেও হয়তো এই বার্তাটা সঠিকভাবে পৌঁছায়নি যে আজাদ হিন্দ ফ্রন্ট নামক একটি রাজনৈতিক সংগঠন যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে বিশ্বাস করে, তারা 15ই আগস্টে কিছু ইতিহাস নির্ভর বক্তব্য তুলে ধরতে চায়, এবং সেই বার্তা এলাকার প্রত্যেকের কাছে সঠিকভাবে পৌঁছয়নি বলেই আজকে অনেককেই আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, আমাদের মাইক্রোফোনের মধ্যে দিয়ে আমরা যে বক্তব্যগুলো রাখবো, আশা করি আমাদের চারপাশে যে বাড়িগুলিকে দেখতে পাচ্ছি সেখানকার অধিবাসীরা আমাদের বক্তব্য অবগত হতে পারবেন, এবং এর পরবর্তী সময়ে যখন স্বর্ণনগর এলাকায় আমি আসবো, তখন আমি আশা করছি যে এখানে লোকারণ্য হয়ে যাবে আজাদ হিন্দ ফ্রন্টের সমাবেশ দেখার জন্য। প্রত্যেক কিছুর একটা শুরু থাকে, শূন্য থেকে শুরু করতে গেলে সেখানে জনসংখ্যা কমই থাকে, সুতরাং তাতে বিচলিত হওয়ার কারণ নেই। তো যে বিষয়গুলো আজকে উঠে আসবে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো, কারণ আমার কমরেডরা সেখানে বক্তব্য রাখবেন, আমার বক্তব্য প্রলম্বিত করবো না। বিষয়টা হচ্ছে, প্রথমেই একটা কথা বলে রাখা ভালো যে দিনটিকে আমরা স্বাধীনতা দিবস বলে পালন করে আসছি এত বছর ধরে, এবং এবছর স্বাধীনতার অমৃত মহোৎসব নামে যে দিনটি পালিত হচ্ছে, সেই দিনটিতে 1947 খ্রিস্টাব্দে কিন্তু ভারতবর্ষ আদৌ পূর্ণ স্বাধীনতা লাভ করেন। এবার গ্লাসের অর্ধেক জল ভর্তি থাকলে অর্ধেক জল ফাঁকাও থাকে। এবার যদি 15ই আগস্টকে আমাদের কিছুটাও মান্যতা দিতে হয়, তাহলে এটুকু আমরা বলতে পারি যে 15ই আগস্ট 1947-এ ভারত আংশিক আত্মনিয়ন্ত্রণ লাভ করেছিল, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ শাসনের ভিতটা সেদিন শিথিল হয়ে গেছিল।
এবার এই কথাটা যদি আমরা বলি তাহলে স্বভাবতই আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কোন এমন ব্যক্তির রাজনৈতিক আন্দোলন সংগঠিত হয়েছিল যেখানে পূর্ণ স্বাধীনতা না পেলেও ভারতবর্ষ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ পাত্তালি গুটিয়ে ব্রিটেনে ফিরে যেতে বাধ্য হয়েছিল। এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে এবং সেখানে একজন ব্যক্তির নামই উঠে আসে, যে ব্যক্তির মূর্তির সামনে দাঁড়িয়ে আজকে আমরা এই পথসভাটির আয়োজন করেছি, নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনারা প্রত্যেকেই জানেন যে কংগ্রেসের কিছু ব্রিটিশ তল্পিবাহক আপোষকামী নেতার জন্য একসময় নেতাজিকে ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হয়েছিল। তিনি কংগ্রেসের মধ্যে থেকে আর স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করতে সক্ষম হন এবং তারপর দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়ার পর তিনি যে আজাদ হিন্দ ফৌজের ঐতিহাসিক সশস্ত্র সংগ্রাম সংগঠিত করেন, সেই সশস্ত্র সংগ্রামের কারণেই কিন্তু ভারত 1947-এর 15ই আগস্টে আংশিক আত্মনিয়ন্ত্রণ লাভ করেছিল। এটা সম্পূর্ণভাবে ঐতিহাসিক সত্য। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমরা এমন একটি দেশে বসে আছি যে দেশে যারা স্বাধীনতার ক্ষেত্রে কোনো রকম কোনো আবেদন, কোনো ভূমিকা পালন করেননি, উল্টে ব্রিটিশ সাম্রাজ্যবাদের তোষণ করে গেছেন, সোজা বাংলায় বললে পা চেটে গেছেন, সেই সমস্ত নেহেরু প্যাটেলের ছবি আজ তথাকথিত স্বাধীনতা দিবসে প্রত্যেক জায়গায় শোভমান হচ্ছে। আর যিনি এই আংশিক আত্মনিয়ন্ত্রণ লাভ করতে ভারতকে সাহায্য করেছিলেন, নিজের সর্বস্ব প্রদান করেছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি আজ কোথাও দেখা যাচ্ছে না। বাঁদিকে একটু ক্যামেরাটা নিতে বলবো সুমন্তকে। বাঁদিকে আপনারা মোড়ের মাথায় দেখতেই পাচ্ছেন, সেখানে অনেক মনুষ্য ব্যক্তি আছেন, মানে প্যাটেল ছাড়া বাদ বাকি সবাইকেই আমরা মনুষ্য ব্যক্তি বলে মনে করি, স্বামী বিবেকানন্দ, বিনয় কৃষ্ণ বসু, ঋষি অরবিন্দ। কিন্তু আমাদের একটা খুব বিনীত নিবেদন আছে, যিনি স্বাধীনতার ক্ষেত্রে সর্বোচ্চ অবদান রেখেছিলেন তার ছবিটা কিন্তু সবার ওপরে রাখাটা উচিত। এটাই সভ্যতা, এটাই ভদ্রতা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকের ছবি দেখা যাচ্ছে, কিন্তু নেতাজি আজ অবহেলিত। এর কারণটা কি? দেশকে ভালোবাসার কি এই পুরস্কার? সুতরাং এই কথাটাই আমরা আজকে বলতে চাই যে যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য 1947-এ আমরা আংশিক আত্মনিয়ন্ত্রণ লাভ করেছিলাম, সেই কারণে নেতাজিকে সামনে রেখে একটি রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করাটা উচিত। তার কারণ আজকে আমরা যে রাজনৈতিক দলগুলিকে চোখের সামনে দেখতে পাচ্ছি, সেই দলগুলি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ থেকে শত যোজন দূরে বিচ্যুত। সেই কারণে কারোর ফ্ল্যাটে টাকার পাহাড় পাওয়া যাচ্ছে, কেউ গরু পাচারে যুক্ত থাকছেন, কেউ দুর্নীতিতে আকান্ত নিমজ্জিত হচ্ছেন। নেতাজি এই ভারতবর্ষ চাননি। সুতরাং আমাদের পরিষ্কার বক্তব্য যে 15ই আগস্টের দিনটিকে যদি আংশিক আত্মনিয়ন্ত্রণ হিসেবে পালন করতে হয়, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে জাতির জনক হিসেবে প্রকৃত অর্থে মান্যতা দিয়ে, নেতাজিকেই আমরা জাতির জনক বলি, সবরমতীর ওই খাটো ধুতি পরা ভদ্রলোককে আমরা জাতির জনকের মর্যাদাটা দিই না, আমরা নেতাজিকেই জাতির জনক বলে থাকি। সুতরাং নেতাজিকে জাতির জনক হিসেবে মান্যতা দিয়ে তার আদর্শে দেশকে নতুনভাবে পুনর্গঠন করতে হবে। এটাই 15ই আগস্টে আমাদের একমাত্র শপথ হিসেবে বিবেচিত হওয়া উচিত। আর 15ই আগস্টের সত্যতা যদি সংক্ষেপে বলতে হয়, তাহলে বলতে হবে যে এমন একটি বিষয় আমরা 15ই আগস্টে লাভ করেছিলাম। ধরা যাক আপনাকে আপনার বাবা মা কয়েকশো টাকা দিয়ে বাড়ি থেকে ছেড়ে দিলেন, বললেন যে তুমি তোমার ইচ্ছা মতো ঘুরে বেড়াও, সারাদিন যেখানে ইচ্ছে তুমি ঘুরতে পারো, যা খুশি তাই তুমি করতে পারো, কিন্তু দিনের শেষে তুমি সারাদিন কি করলে না করলে সেই রিপোর্ট বা সেই জবাবটি আমার কাছে তোমাকে করতে হবে। অর্থাৎ আমি সমস্ত কিছু করার স্বাধীনতাটা পেলাম, কিন্তু আমি কি করব না করব সেটি কিন্তু আমাকে একটি নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে হবে। অর্থাৎ যিনি আমাকে খোলামেলাভাবে ঘুরে বেড়ানোর স্বাধীনতাটা দিলেন, তিনি আসলে নিয়ন্ত্রণের রশিটা নিজের হাতে রেখে দিলেন। 15ই আগস্ট 1947-এ ঠিক এটাই হয়েছিল। নেহেরু অবশ্যই খণ্ডিত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, কিন্তু মজার বিষয় এটাই যে জওহরলাল নেহেরুকে প্রত্যেকটা কাজ করার সময় ব্রিটিশ কর্তৃপক্ষের অনুমতি নিতে হতো। এটাই পূর্ণ স্বাধীনতার সঙ্গে ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের মূল পার্থক্য। যে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন 15ই আগস্টে আমরা লাভ করেছিলাম, অর্থাৎ আমরা এটাই বলতে চাই যে স্বাধীনতা মানে আমরা স্বাধীনতাই বুঝি। স্বাধীনতা মানে আমরা বুঝি আমাদের ওপরে কোনো বিদেশি শাসনের হস্তক্ষেপ থাকবে না, এটা পরিষ্কার কথা। কিন্তু 15ই আগস্টে সে পূর্ণ স্বাধীনতা আমরা লাভ করছি। কিন্তু এটা তো স্বীকার করতেই হবে যে আজ আমরা 75 বছর পেরিয়ে এসেছি।
সুতরাং ভারত অবশ্যই আজকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ থাকে না। কিন্তু আজ যে আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছি, আজ যে আমাদের কোন ব্রিটিশ অফিসারের টয়লেট পরিষ্কার করতে হচ্ছে না, এটার মূল কারণ কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর আন্দোলন। নেতাজি যদি আজ না থাকতেন তাহলে আজও ব্রিটিশ পুলিশ অফিসারদের বেতের লাঠির বাড়ি আমাদের পিঠের ওপর পড়ত। সুতরাং আজ ভারত যে পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, এটির জন্য মূল অবদান নেতাজি সুভাষচন্দ্র বসুর, অন্য আর কারণ নয়। সুতরাং এইটুকুই আপনাদের বলবো যে 15ই আগস্টকে যদি পালন করতে হয় এবং নতুন ভারতকে যদি গঠন করতে হয়, তাহলে একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে ভারত গঠনের পরিকল্পনা গ্রহণ করবে। এবং আজাদ হিন্দ ফ্রন্ট যেহেতু নেতাজিপন্থী রাজনৈতিক সংগঠন, সুতরাং এই রাজনৈতিক সংগঠনের ছাতার তলায় প্রত্যেকে এসে নেতাজির আদর্শে নতুন ভারত গঠন করার শপথ নেই। এটুকু ছাড়া আমার আজকে আর কিছু বলার নেই। জয় হিন্দ, বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ, আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ। এবার আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সহযোদ্ধা আজাদ হিন্দ ফ্রন্টের সাধারণ সম্পাদক নীলাভ মুশারফ ভূঁইয়া। হ্যালো, নমস্কার। আজ একটি বিশেষ দিন, 15ই আগস্ট, তথাকথিত 75তম ভারতবর্ষের স্বাধীনতা দিবস। দুঃখের বিষয়, আমরা কি আসলে স্বাধীনতা পেয়েছিলাম নাকি পেয়েছিলাম ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন? 1947 সালের 16ই আগস্টের টাইমস অফ ইন্ডিয়া, আপনারা যদি কেউ এখনো কপি কারো কাছে থাকে, ওখানে দেখতে পাবেন স্পষ্টভাবে হেডলাইনে লেখা আছে টু ডমিনিয়ন্স আর বর্ন, অর্থাৎ পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। ডমিনিয়ন্স অর্থাৎ স্বায়ত্ত শাসনের অধীনস্থ একটি রাষ্ট্র। তাহলে আমরা ব্রিটিশ কমনওয়েলথের আন্ডারে রয়েছি, প্রত্যেক বছরে কয়েকশো কোটি টাকা কমনওয়েলথ ফান্ডে প্রদান করে চলছি কোনো কারণ ছাড়াই। এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রপতি ভবনের সামনে ব্রিটিশ স্তম্ভ দান করে রেখেছি। আমাদের ভারতের জাতীয় পতাকায় 24টি স্পোকের চক্র রয়েছে। আমরা জানি অশোক চক্রতে 32টা স্পোক থাকে, তাহলে আমাদের জাতীয় পতাকায় 24টা স্পোক কেন থাকে? 24টা স্পোকের অর্থ ব্রিটিশ কামানের 12টা স্পোক ছিল এক একটা চাকায়, তাই কামানের যেহেতু দুটি চাকা হয়, সেখানে 24টা স্পোক আমাদের ভারতীয় পতাকায় ব্রিটিশ পদচিহ্ন রেখে দেওয়া হয়েছে। তাই এইসব দেখে কি আমাদের এটা মনে হয় 15ই আগস্ট আদতে স্বাধীনতা দিবস, নাকি দেশ ভাগের মতো কলঙ্কের একটা দিন, একটা কালো দিন, যেখানে পাকিস্তান, বাংলাদেশ, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং ভারত, তিনটে ভাগে দেশকে ভাগ হতে হয়েছিল। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস 21শে অক্টোবর যে আজাদ হিন্দ সরকার সিঙ্গাপুরে গঠন হয়েছিল, সেই আজাদ হিন্দ সরকারকে সম্পূর্ণভাবে নিঃশেষ করে জওহরলাল নেহরু, মাউন্ট ব্যাটেন, প্যাটেল এবং আমাদের রাজা গোপালাচারী বিভিন্ন জন্তু ছিলেন, তো সবাই সুচারু চক্রান্তের মাধ্যমে আজাদ হিন্দ সরকারের সম্পূর্ণভাবে নিঃশেষণ করে ভারতকে একটি নতুন ভাবে খচিত সরকারের গঠন দিয়েছিল শুধুমাত্র নিজেদের হাতে ক্ষমতা পাওয়ার জন্য। আপনারা হয়তো এটা জানলেও অবাক হবেন কি মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহরু, শেখ আব্দুল্লাহ, এরা সবাই একই পিতার বৈমাত্রিক মাতৃর সন্তান। অর্থাৎ ভাবলে অবাক লাগে, মতিলাল নেহরুর সম্পত্তি দেশ 3 ভাগে তাদের ছেলেদের মধ্যে ভাগ হয়ে গেছে, তাদের বাবার সম্পত্তি দেশ ভাগ হয়ে গেছে 3 জনের মধ্যে, সেখানে তারা নিজেদের মতো শাসন পরিচালনা করছে। এদিকে জওহরলাল নেহরু এডুইনার সঙ্গে অশালীন সম্পর্কে জড়িত রয়েছে, সেখানে তার সমস্ত রাজকার্য চালাচ্ছে। তথাকথিত স্বাধীন ভারতের নাকি গভর্নর হয় সেই গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন। এবং প্রত্যেকটা যে আমাদের তৎকালীন আর্মি বেস ছিল, অর্থাৎ দেশের যে প্রধান সামরিক ক্ষেত্র, প্রত্যেক সামরিক ক্ষেত্রের যে সমস্ত অফিসার ছিলেন, প্রধান অফিসার, প্রত্যেক অফিসার এক একজন ইংরেজ অফিসার ছিল। তাহলে কি আমরা বলবো 15ই আগস্ট সত্যি স্বাধীন হয়েছিল দেশ, নাকি 21শে অক্টোবর 1943 সালে সুভাষচন্দ্রের সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন হয়েছিল, সেটাই তৎকালীন প্রকৃত স্বাধীনতা দিবস? এবং আজকে কিছু কিছু কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ আমার ভালো লাগে, যে আন্দামান নিকোবরের আমাদের শহীদ ও স্বরাজ দ্বীপ নামকরণ, এবং সেখান থেকেই যেহেতু আজাদ হিন্দ বাহিনীর
আন্দোলন শুরু হয়েছিল, সেই ব্যাপারগুলো বর্তমান সরকার যেমন দেখছে, তার সঙ্গে আমাদেরও দাবি রয়েছে বর্তমান সরকারের এটাও দেখা উচিত দেশের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ওয়ার ক্রিমিনালের লিস্ট থেকে যেন হটানো হয়। কারণ যে মানুষটা নিজের সর্বস্ব প্রদান করে, যে মানুষটা নিজের সর্বস্ব সুখ শান্তি প্রদান করে দেশের স্বাধীনতা আনতে সাহায্য করেছে, সেই মানুষটাকে এখনো পর্যন্ত জওহরলাল নেহরু চক্রান্তে ওয়ার ক্রিমিনালের লিস্টে রাখা হয়েছে। কেন? বর্তমান সরকার কি দেখতে পায় না, নাকি শুধু ভোট পাওয়ার জন্য কয়েকটা নেতাজির নামে গুলিয়া ওড়ালেই তাদের স্বাধীনতা সংগ্রাম হয়ে যায়, তাদের দেশপ্রেম হয়ে যায়? দেশের নায়কের প্রতি কি তাদের কোনো কর্তব্য নেই? আজাদ হিন্দ ফ্রন্ট একমাত্র আছে যে দেশনায়কের, শুধু দেশের নয় দেশনায়কেরও সম্মান করে, যারা দেশের জন্য যোগ্য বলিদান দিয়েছে সেই সমস্ত নায়কদের সত্যিকারের মর্যাদা দিতে আজাদ হিন্দ ফ্রন্ট একমাত্র আছে যে এগিয়ে এসেছে। আমাদের তাই মুষ্টিবদ্ধ হাত তুলে প্রত্যেক ভারতবাসীকে সচেতন হতে হবে। জয় হিন্দ ধ্বনি যেমন থাকবে, তেমন থাকবে দেশের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা, এবং এই সমস্ত বিপথগামী প্রত্যেক রাজনৈতিক দলকে মুষ্টিবদ্ধ হাতের এক একটা মুষ্টিবদ্ধ সুচারু অঙ্গভঙ্গিতে হাঁটিয়ে দিতে হবে, দূর করে দিতে হবে অরাজনীতিকে, গড়ে তুলতে হবে আজাদ হিন্দ ফ্রন্ট, আজাদ হিন্দ সরকার, অখণ্ড ভারত। জয় হিন্দ, জয় তো নেতাজি, আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ। নীলাদ্রি ফ্রন্ট এবার ডেকে নিচ্ছি আমাদের সংগঠনের সহ সাধারণ সম্পাদক সুমন্ত দাস। সবাইকে নমস্কার বলে আমি আমার করছি। হ্যালো, প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, যার নিজের দেশ স্বাধীন, সুইচটায় হাত দিও না, যার স্বাধীনতার পরে নিজের দেশে ফিরে এসে প্রধানমন্ত্রী সিংহাসন গ্রহণ করার কথা ছিল, তাকে হারিয়ে দিয়ে যাদের কোনো অস্তিত্বই নেই, যারা দেশে সুইচটাতে হাত দিও না, যারা দেশে থেকে দেশের স্বাধীনতা না চেয়ে দেশের মধ্যে স্বাধীনতার পরে সরকার গঠন করার চেষ্টা করেছে, তারাই থেকে গেল দেশের, তারাই সম্মান পেয়ে যাচ্ছে বর্তমানে। কেন হবে এটা? আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার কি অবস্থা? যারা শিক্ষিত হতে চায় তারা শিক্ষিত হতে পারে না, কারাকশনে চলে যায়। সেটা কেন হবে? বর্তমান জনগণকে পুরুষ কিছু না কিছু করতে হবে, শুধু ঘরে বসে থাকলে হবে না, সবাই সমাবদ্ধতা অবলম্বন করে তার সঙ্গে এই সরকার তাতে সব করতে হবে। এবং আমাদের যে নেতাজির যে সরকার রয়েছে তাকে তুলে ধরতে সহযোগিতা করতে হবে। সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয়েন্ট। এবার আমাদের পরবর্তী বক্তা শ্রী সুদীপ দে, দক্ষিণ কলকাতা সভাপতি, ওনার কাছে আমি চলে যাব। আগের থেকে ডেভেলপ হচ্ছে কোথায় একটু নমস্কার করছি, স্বাধীনতার আন্দোলনে শুভেচ্ছা। মাইকটা কাছে না, মাইকটা কাছে না। হ্যাঁ, নমস্কার প্রত্যেককে, সবাইকে স্বাধীনতা অনেক অনেক শুভেচ্ছা। স্বাধীনতা সত্যি এটা বললাম যে অনেক অনেক শুভেচ্ছা, কিন্তু এটা কি সত্যি স্বাধীনতা ছিল? না, স্বাধীনতা নামে একটা ক্ষমতা হস্তান্তর ছিল, যে ক্ষমতার হস্তান্তরটা আজ থেকে 75 বছর আগে হয়েছিল 1947 সালে। এই 1947 সালে শুধু স্বাধীনতা হয়েছিল, তার সঙ্গে আর একটা হয়েছিল ক্ষমতা হস্তান্তর এবং হয়েছিল দেশভাগ। এই দেশভাগটা কি সত্যি দরকার ছিল? দেশভাগটা যদি না হতো কি সত্যি কি স্বাধীনতা আমাদের কি আসতো না?
আর এই দেশভাগটা যদি হয়ে থাকে সেটা যদি খাতায় কলমে হয়, সেই খাতায় কলমে হওয়াটা আর সত্যি বাস্তবের মাটিতে সবাইকে একটা দ্বিখণ্ড করা কি অতটাই সহজ কথা? এই সহজ কথাটা কি আমাদের যারা তখনকার সরকার ছিলেন তখন কি তারা বোঝেননি? এই কথাটা যদি তারা যেটা করতে চেয়েছিল, খাতায় কলমে যেটা হয়েছিল, সেটা যদি বাস্তবে মাটিতে করা যায়, কত কত লোককে তাকে দেশ ছাড়া হতে হবে, তাদের নিজের ঘর বাড়ি উচ্ছেদ হয়ে তাদেরকে অন্য জায়গায় চলে যেতে হবে। যেটা তাদের ঘর বাড়ি ছিল, যেটা তাদের নিজেদের দেশ ছিল, সেটা এক সময় তাদের সেটা নয়, এক সময় তাদেরকে বলা হলো সেই জিনিসটা তাদের নয়, তাদেরকে অন্য জায়গায় চলে যেতে হবে। এটাই কি আমরা কি এই স্বাধীনতাটাই কি আমরা চেয়েছিলাম? আমার তো মনে হয় না। এই স্বাধীনতা আমরা এতদিন কষ্ট করে, এত বিপ্লবী যারা দিনের পর দিন সংগ্রাম করে, প্রাণপাত করে, বিনয় বাদল দীনেশ যারা এত সংগ্রাম করে এই দিনটার জন্য তারা চেয়েছিল যে একটা দেশটাকে ভাগ করে দেওয়া, যেখানে আমরা সবাই মিলে একসঙ্গে মিলে স্বাধীনতা সংগ্রামটাকে শুরু করা হয়েছিল। সেই শিলাযুগের সময় থেকে যে স্বাধীনতা সংগ্রামের প্রথম ধাপটা হয়েছিল, যেখানে সবাই অংশগ্রহণ করেছিল, সেই থেকে ধীরে ধীরে যখন স্বাধীনতার পূর্ণ দিকটা এলো, এবং সেইটা আস্তে আস্তে যখন 1947 সালে 15ই আগস্ট এলো, কিন্তু সেই স্বাধীনতার জন্য যে দিনটাকে সত্যি স্বাধীনতা পাওয়ার মতন একটা দিন ছিল, কিন্তু সেই স্বাধীনতা পাওয়ার দিনটার জন্য আমাদের এত কষ্ট ছিল, সেই কষ্টটাকে আমাদেরকে একটা দেশ ভাগের মধ্য দিয়ে সেটাকে কলঙ্কিত করা হলো। এটা কি সত্যিই আমাদের দরকার ছিল এই স্বাধীনতাটা? এটাই আমার একটা বড় প্রশ্ন আজকের দিনে। এর চেয়ে আমি বেশি কিছু বলবো না। সবাই একটু ভাববেন যে এই স্বাধীনতাটা কি সত্যি কি আমাদের কি এই দিনটার জন্যই কি আমরা ওয়েট করেছিলাম? আমাদের এই সমাজটার জন্য কি আমরা ওই এত কষ্ট করে আমাদের কি স্বাধীনতাটাকে আনতে কি চেয়েছিলাম? নিশ্চয় না। এটা আপনারা ভেবে দেখবেন। এটুকুনি আজকে আমার মতন বলা। জয় হিন্দ, জয় তো নেতাজি, আজাদ হিন্দ ফর জিন্দাবাদ। আমাদের মধ্যে এখন এসে উপস্থিত হয়েছেন আজাদ হিন্দ ফ্রন্টের সম্মানীয় সদস্য শ্রী স্নেহাশিস মাইতি। স্নেহাশিস বাবুকে বক্তব্য রাখতে বলবো, তবে তার আগে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের টালিগঞ্জ ব্লকের যিনি কর্ণধার কুণাল মুখার্জি। হ্যাঁ, কুণাল। নমস্কার। আমি প্রথমেই সাথী সঞ্চালক এবং আজাদ হিন্দ ফ্রন্টের সভাপতি দীপায়ন, আজাদ হিন্দ ফ্রন্টের সাধারণ সম্পাদক নীলাদ্রি, সকলকে উপর চলতি মানুষজনকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ 15ই আগস্ট। আমরা ইতিহাসে এতদিন সরকারের যে মিথ্যাচার পড়ে এসেছি, সেটা আজকেও সফল। নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেক জায়গায় ছবি না রেখে প্যাটেল, নেহেরু, গান্ধী এদের ছবিকে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে, যারা ভারতবর্ষের সংবিধানকে অপমান করে ভারতবর্ষের সংবিধানের প্রজাতন্ত্রের বিরুদ্ধে রাজতন্ত্র কায়েম করতে গিয়েছে, এবং যতদিন তারা সরকারে ছিলেন রাজতন্ত্রই করে গেছেন, রাজতন্ত্রকে পরিবর্তনকে পরিণত করেছেন। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে যে মিথ্যাচার, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকারের নামে যে মিথ্যাচার, সেটা এই সরকারের আমলে আমরা প্রত্যক্ষ করতে পেরেছি। আর বর্তমানে যে এনডিএ চালিত সরকার রয়েছে, সেই সরকারের কাছে আমরা আজাদ হিন্দ ফ্রন্টের পক্ষ থেকে অনুরোধ করবো, আপনারা আজাদ হিন্দ ফ্রন্টের এই ফেসবুক লাইভ যদি কোনো সময় দেখে থাকেন, তাহলে এটা অন্তত প্রত্যক্ষ করতে পারবেন যে আজাদ হিন্দ ফ্রন্ট কি চাইছে, আজাদ হিন্দ ফ্রন্টের আসল উদ্দেশ্য কি। আপনারা যদি অমৃত মহোৎসব পালন করেন, তাহলে নেতাজি চক্রান্তের যে রহস্যের ফাইল, সেই ফাইলকে আগে উন্মোচন করুন। যেটা এতদিন কংগ্রেস করেছে, সেম পথেই হাঁটছে বিজেপি। তাই এরা ভণ্ড নেতাজি প্রেমী হয়, ভণ্ড দেশপ্রেমী হয়। সকালবেলা সকাল মানুষের দরবারে এসে ভারত মাতা কি জয় বলে লাভ নেই। আগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান করতে শিখুন। আজাদ হিন্দ ফ্রন্ট যেটা চাইছে যে নেতাজির ভারত, স্বামীজির ভারত
বর্তমান ভারত তো নেতাজি ভারত নয়, স্বামীজির ভারত নয়। নেতাজি রাজাধীন সরকার যদি ভারতবর্ষে প্রতিষ্ঠিত হবে তখন ভারত সেদিনই আমরা মনে করব যে নেতাজির ভারত প্রতিষ্ঠিত হয়েছে। আর যারা নেতাজির নামে এখনো কুৎসা, এখনো কলঙ্ক, এখনো কলঙ্কের ইতিহাস উচ্চারণ করে বেড়াচ্ছেন, পরিবারের একটা অংশ তার মধ্যে জড়িত আছে, তারা যদি একটু কলম লিখে দেবে, আমাদের ইউনিভার্সিটির নাম করে বড় বড় কলম দিচ্ছেন, তারা নেতাজির পরিবারের কেউ হতে পারে না। কেননা যদি নেতাজি রক্ত তাদের মধ্যে থাকেন তবে তারা এত বড় বিশ্বাসঘাতকতার পরিচয় দিতে পারেন না। তাই নেতাজি পরিবারের যারা নাম করে এতদিন নেতাজি পরিবারের সেই সমস্ত সম্মান উপার্জন করছেন, সেই সমস্ত মানুষকে বলি আপনারা নেতাজি সম্বন্ধে অন্তত কুৎসাটা করবেন না। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু একজন মনুষ্য ব্যক্তি ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু যে আদর্শে, সেই আদর্শে চলার চেষ্টা করেন এবং আজাদহিন্দ ফ্রন্টের সঙ্গে যুক্ত হন। আজাদহিন্দ ফ্রন্ট ভারতবর্ষের এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দল সমস্ত রাজনৈতিক দলের থেকে আদর্শে আলাদা। তাই এই বিপদকারী রাজনৈতিক দলের সঙ্গে না থেকে আজাদহিন্দ ফ্রন্টের সঙ্গে যুক্ত হন। এলাকার সকল মানুষের কাছে আমরা অনুরোধ করি যে আজাদহিন্দ ফ্রন্টের সঙ্গে আসুন। আজাদহিন্দ ফ্রন্টের যে আদর্শ, যে ৮ দফা দাবি, সেই ৮ দফা দাবিকে ফলো করুন। যে আজাদহিন্দ সরকার আমরা প্রতিষ্ঠিত করতে চাইছি বাংলা তথা ভারতবর্ষের বুকে, আপনাদের সাহায্য ছাড়া সে সরকার প্রতিষ্ঠিত করা অসম্ভব। তাই এই বিপদগামী রাজনৈতিক দলকে বিদায় জানিয়ে আজাদহিন্দ ফ্রন্টের সঙ্গে আসুন, আজাদহিন্দ ফ্রন্টকে সাহায্য করুন, আজাদহিন্দ ফ্রন্টের সঙ্গে থাকুন। একথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ইনকলাব, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ, সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ, জয় হিন্দ। নো প্রবলেম, নো অনেক ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ বলতে কোনো একটা কমতি হচ্ছিল, কারণ আমাদের অনেক একটি পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে। যেরকম আমি একটা সময় অব্দি এমন একটি রাজনৈতিক দল করতাম যারা এখন ক্ষমতায় আছে, বিশ্বাস করতাম তাই করতাম, বিশ্বাসটা ভেঙে গেছে, তাই সেই দল থেকে সরে এসেছি। আবার কুণালদা এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল যারা 34 বছর ক্ষমতায় ছিল, যারা 34 বছর ক্ষমতায় ছিল। সুতরাং আমাদের প্রত্যেকের কিছু রাজনৈতিক অতীত আছে, কারণ আমরা অতীতে বিভ্রান্ত হয়েছিলাম। সেই বিভ্রান্তির অবসানটা ঘটেছে বলেই আজকে আমরা প্রত্যেকে আমাদের অতীত রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে আজাদহিন্দ ফ্রন্ট নামের একটি নেতাজিপন্থী রাজনৈতিক দল গঠন করেছে। কিন্তু ইনকলাব জিন্দাবাদ শব্দটা নেতাজি সুভাষচন্দ্র বসু স্বয়ং দক্ষিণ পূর্ব এশিয়ায় আজাদহিন্দ ফৌজের উদ্দেশ্যে বলেছিলেন, অর্থাৎ বিপ্লব পূর্বজীব। এটা এই স্লোগানটা সিপিএমের পৈতৃক সম্পত্তি, সুতরাং এই স্লোগানটা আমরা উচ্চারণ করতেই পারি, কোনো অসুবিধা নেই। যাই হোক, এবার আমাদের অনুষ্ঠানের সর্বশেষ বক্তার কাছে উপস্থিত হবে স্নেহাশিস মাইতির কাছে। তবে তাকে বক্তব্য রাখার আগে আমি অনুরোধ করব যে পুষ্প প্রদান করতে নেতাজি মূর্তির সামনে, এবং নেতাজিকে পুষ্পার্ঘ্য নিবেদন করার পর তিনি তার সুচিন্তিত বক্তব্য আমাদের সামনে উপস্থিত করবেন। অনেক বলেছো, স্লোগান দাও দেখো। সবাই একটুখানি গার্ড ভেবে দাও, তাহলে ক্যামেরা চলে আসে। ঠিক আছে না? তুই না একদিকে ভিউ না রেখে একটু ঘুরিয়ে ভিউটা, একটু ঘোরা ভিউটা, পজিটিভই আছে সব। হ্যালো, আমার গার্লফ্রেন্ড দেখছে, এই যে বাবা এই আর দীপেন্দু দুজনে দেখছিল। দীপেন্দু কি দিনকাল পর দীপেন্দু দেখছে। কি উদ্দেশ্য, কেন হয়েছে, কি বৃত্তান্ত কিছুই জানি না আমরা, কিন্তু হচ্ছে, চারিদিকে পালন হচ্ছে, সবাই সবাইকে দোষারোপ করছে। এ বলছে ও ভালো না, ও বলছে সে ভালো না। এটা হচ্ছে সত্য জানার মিথ্যের লড়াই।
ভারতবর্ষের ইতিহাসে আজ 75তম স্বাধীনতা দিবসে আমরা কি পেয়েছি কি পাইনি সেটা তো আপনারা ভালো রকমই জানেন, ভালো রকমই জানেন। নেতাজি সুভাষচন্দ্র বসু তার এলগিন গড়ের বাড়ি থেকে বেরিয়ে সারা পৃথিবীতে তার যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে উনি কি কি করেছেন কি কি করেননি সেটা এখনো পর্যন্ত আমাদের কেউ কিছুই ভালোভাবে জানায়নি। ভারতে এতগুলো সরকার বসেছে, নেতাজির অন্তর্ধান নিয়ে কারো কোনো গুরুত্ব নেই, এত এমপি এমএলএ কেউ কিছুই করতে পারছে না, অথচ তার জন্মদিন পালন করছে, চারিদিকে কাপড় বিতরণ হচ্ছে, কেউ কোনো কিছু মিষ্টি বাক্স দিচ্ছে, কেউ পতাকা নিয়ে ঘুরছে, কিন্তু আসল জিনিসটা কিন্তু হচ্ছে না। হ্যালো, তো একটা মানুষের প্রতি কত অবিচার, তার পরিবারের লোকেদের বলেন, তার যে ফরওয়ার্ড ব্লক তার হাতে তৈরি করা, সেই ফরওয়ার্ড ব্লক তিনি যখন এলগিন বাড়ি থেকে বেরিয়ে গেলেন তখন তিনি যখন এলগিন বাড়ি থেকে বেরিয়ে গেলেন তখন কিন্তু সেই ফরওয়ার্ড ব্লকই ঘুরে দাঁড়ালো। তো এইভাবে হচ্ছে ওনার প্রতি অবিচার। কিন্তু এতদিন হয়ে গেল, আগে পর্যন্ত কোনো সরকারই ভালোভাবে টিকতে পারছে না। 10 বছর 12 বছর 15 বছর 10 বছর যাওয়ার পরই যেন একটা টালমাটাল অবস্থা, চারিদিকে হাহাকার, জিনিসপত্রের দাম বাড়ছে, এই সরকারের কোনো কিছু ভূমিকা নেই। আলাদিন খান এমনই একটা সরকার যে মোটামুটি মানে নেতাজির যে আদর্শ, তার যে চলার পথ, সেই পথই অনুসরণ করবে। সংবিধানে অনেক কিছু লেখা থাকে, আমাদের কিছুই জানানো হয় না, এইটাই হচ্ছে আসল ব্যাপার। হ্যালো, আজকে শ্রী ঋষি অরবিন্দের জন্মদিন। উনি বলেছিলেন, নেতাজি সম্বন্ধে অনেক কিছু বলেছিলেন। উনি বলে গেছেন নেতাজি একজন সামরিক ঋষি ছিলেন। বিবেকানন্দ বলেছেন উনি একজন সামরিক ঋষি ছিলেন। অনেকের ধারণা যে উনি বিবাহিত বা এইসব অনেক কিছু করেছেন, কিন্তু এইসব নাটক, উনি যদি সত্যি ফিরে আসতেন তাহলে কিন্তু এইভাবে কেউ কিন্তু এত কিছু করতে পারত না। যারা আজকে গদিতে বসে আছে তারা দেখুন কিভাবে তৈরি করে গেছে। আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। সেই ফৌজের টাকা, সেই ফৌজ কিছু রাজনৈতিক দলের যারা ছিল কংগ্রেসিরা, সেই আজাদ হিন্দ ফৌজের টাকা তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে এসেছে লর্ড মাউন্টব্যাটেনের থ্রুতে, যার জন্য কি হলো, দেশের সঙ্গে যারা গাদ্দারি করেছে তারা আর ধ্বংসের মুখে, কোনো দলই টিকে থাকতে পারছে না। থাকবে কি করে? নেতাজিকে অনেক অপমান করেছে অনেক রাজনৈতিক দল। সেই হচ্ছে আসল ব্যাপার, যে এরা কি করে কি করবে। এদের খালি বড় বড় প্রতিশ্রুতি প্রত্যেক বছর ভোটে দিচ্ছে, আর এই করবো ওই করবো, কিছুই করতে পারছে না। আমাদের আজাদ হিন্দ ফৌজ এমনই একটা দল যে ঠিক মতন সব কিছু পরিচালনা করবে, রাষ্ট্রের করার কথা সেইগুলো করবে, যেগুলো মানে আমাদের স্টেটে সেইগুলো তারা করবে। মানে এইভাবে অনেক কিছু জিনিসকে আমাদের আড়াল করা হচ্ছে। তাই সবাইকে বলছি, আপনারা আজাদ হিন্দ ফান্ডকে সমর্থন করুন। আজাদ হিন্দ ফান্ড একদিন ভারতবর্ষের নির্দিষ্ট জায়গায় পৌঁছবে এবং তাদের যে কর্মসূচি, নেতাজির যে কর্মসূচি, তার যে স্বপ্ন ছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই আজাদ হিন্দ ফান্ড তার স্বপ্নকে পূরণ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার এলাকাবাসীকে, নমস্কার সবাইকে, নমস্কার। ধন্যবাদ স্নেহাশিস বাবুকে। আমাদের অনুষ্ঠান একেবারেই অন্তিম পর্যায়ে উপনীত হয়েছে। তার পরিশেষে দলের সভাপতি হিসেবে একটা বার্তাই দিয়ে যেতে চাই প্রত্যেকের কাছে, যে মিথ্যার বেসাতিটা 75 বছর ধরে চলছে এবং আমাদের ভিড়িয়ে দেওয়া হচ্ছে যে নাকি ভারত স্বাধীন হয়েছিল, সেই মিথ্যার জালটা ছেঁড়ার কিছুটা চেষ্টা আমরা করি এবং এই চেষ্টাটা সফল হবে কিনা এবং আজাদ হিন্দ ফ্রন্ট
আজকে তা অঙ্কুরে আছে, তা একদিন অনুভবে পরিণত হবে কিনা তা করছে আপনাদের পূর্ণ সহযোগিতা, তা নির্ভর করছে আপনাদের পূর্ণ সহযোগিতার উপর। এই এলাকায় যতজন অধিবাসী আমাদের বক্তব্য আজকে শুনতে পাচ্ছেন, সে তারা যে রাজনৈতিক দলেই থাকুন না কেন, আমি তো মূলত যারা শাসক দলের কর্মী তাদের উদ্দেশ্যেই বলবো যে যে দলটি এখন আপনারা করছেন ভালোবেসে, একবার নিজস্ব বিবেক দ্বারা বিচার করে দেখুন যে নেতাজি সুভাষচন্দ্র আদর্শে আপনাদের দলের সুপ্রিমোরা পরিচালিত হচ্ছে কিনা। যদি মনে করেন হচ্ছে তাহলে ওই দলটাই করুন, আর যদি মনে করেন হচ্ছে না তাহলে দলটিকে ছেড়ে আজাদ প্রত্যান করুন। কারণ পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে কেউ যদি খোলা মনে আজাদের ফ্রন্টে আসতে চান, নেতাজির আদর্শ গ্রহণ করতে চান, আমরা কিন্তু তাকে খোলা মনে গ্রহণ করি। সুতরাং প্রত্যেক শাসক দলের কর্মীর কাছে এই আবেদনটা রেখে গেলাম। আর 15ই আগস্ট যে দিনটিতে কোটি কোটি মানুষকে নিজের ভিটে মাটি ছেড়ে নিজ ভূমে পরবাসী হয়ে যেতে হয়েছিল, ছিন্নমূল হতে হয়েছিল, মা বোনকে তাদের সম্ভব হারাতে হয়েছিল, সেই চরম পরিণতির জন্য যারা দায়ী তাদের বংশধর সেই চরম পরিণতির জন্য যারা দায়ী ছিলেন, ইতিহাসের নিষ্ঠুর পরিণতিতে তাদের বংশধরদেরই আজ তোষণ করা হচ্ছে। সুতরাং আমরা কাউকে তোষণ করতে রাজি নই, কারণ আমরা ইতিহাসটা জানি। যাদের জন্য একসময় কোটি কোটি মানুষকে সেই পূর্ববঙ্গ ছেড়ে এখানে চলে আসতে হয়েছিল পশ্চিম বাংলায়, তাদেরই কিছু কিছু বাকমনস্ক লোকজন আজকে তোষণের খেলায় লিপ্ত হয়েছেন। সুতরাং সমস্ত তোষণের রাজনীতির অবসান হোক। এবং এই কথাটি আমরা বলতে চাই যে 15ই আগস্ট যেহেতু স্বাধীনতা দিবস নয়, অর্থাৎ একটি আংশিক আত্মনিয়ন্ত্রণের দিবস, এবং যে দিবসটি রচিত হয়েছিল দেশভাগের মূল্যে, কোটি কোটি মানুষকে হননের মূল্যে, সেই দিনটিকে আর স্বাধীনতা দিবস হিসেবে পালন করবেন না। তার বদলে স্বাধীনতা দিবস যদি পালন করতে হয় তাহলে 21শে অক্টোবর 1943 খ্রিস্টাব্দে নেতাজি সিঙ্গাপুরে যে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন, সেই সরকারের প্রতিষ্ঠা দিবসটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করুন। এবং এই দিনটি একই সঙ্গে আজাদ হিন্দ ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস। আজাদ হিন্দ ফ্রন্ট 2020 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং আগামী 21শে অক্টোবর আমি স্বর্ণাবকে নির্দেশ দিয়ে যাচ্ছি যে আগামী 21শে অক্টোবর যেন এই এলাকায় প্রকৃত স্বাধীনতা দিবস পালিত হয়, এবং সেই দিনটিতে প্রয়োজন হলে আমি নিজে আবারও এখানে উপস্থিত হব, এবং এই নেতাজি মূর্তির সামনে দাঁড়িয়ে সেদিন যেন আমি দেখতে পাই যে অঞ্চল লোকে লোকারণ্য হয়ে গেছে এবং প্রত্যেকের মুখে ধ্বনিত হচ্ছে নেতাজি জিন্দাবাদ। এটাই আমাদের একমাত্র স্বপ্ন। আর নেতাজিকে নিয়ে যখন রাজনীতি করতে নেমেছি, আমরা যত দূর যেতে হয় তত দূর যাব। যেদিন লালকেল্লায় আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন আমরা মনে করব যে আমাদের কাজ সমাপ্ত হয়েছে। সুতরাং প্রত্যেক এলাকাবাসীকে অনেক অনেক অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য পরিসমাপ্ত করলাম, এবং সবশেষে সঞ্চালক এবং উদ্যোক্তা স্বর্ণাবর কাছে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ, আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। সকলেই আজকে শুনলেন যে 15ই আগস্ট কেন পালন করা, মানে কিভাবে পালন করা উচিত এবং কি এই দিনটিকে কি ভেবে আমাদেরকে স্মরণ করা উচিত। তো যাই হোক, আমি আমার একটি অভিজ্ঞতা এবং কিছু তথ্য যেগুলো আমি নিজে কিছুটা ঘাটাঘাটি করে জানতে পেরেছি সেটা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। যে 1946 সালে ভারতীয় প্রাদেশিক একটি নির্বাচন হয়েছিল, যেখানে ঠিক করা হয়েছিল যে কোন দল ভারতের সরকার চালাবে, মানে ওই ব্রিটিশের থেকে চুক্তি সই করে ওই একটা ডমিনিয়ন স্ট্যাটাস নিয়ে। তো সেই নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস, তখন জাতীয় কংগ্রেস ছিল না, তখন শুধু কংগ্রেস ছিল, এবং যে কংগ্রেস যে দলটি, সেই দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন A.O. হিউম। তিনি ভারতীয় ছিলেন না, তিনি ব্রিটিশ ছিলেন, এবং A.O. হিউমের পরবর্তী 3টে প্রজন্ম ব্রিটিশ সেই দলটিকে চালিয়েছে। এবং এই ভারতীয় কংগ্রেসের এই ইতিহাসটি হলো যে এই দলটি ওই কারণে তৈরি করা হয়েছে যে ভারতের সমস্ত রাজনৈতিক গতিবিধিকে যাতে ইংল্যান্ড থেকে, মানে ইংল্যান্ডের যিনি রানী, তিনি যাতে এগুলোকে পরিচালনা করতে পারেন। তো ঠিক আছে, আমি সেই নির্বাচনের ঘটনায় ফিরে যাচ্ছি। যে সেখানে মুসলিম লীগও দাঁড়িয়েছিল এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি দাঁড়িয়েছিল, মানে অবিভক্ত ভারতীয় কমিউনিস্ট পার্টি দাঁড়িয়েছিল।
তো 46 সালে নির্বাচনে এটি বলা হয়েছিল যে মুসলিম লীগকে, যে তোমরা যদি মুসলমান ভোটের বেশিরভাগটা জোগাড় করতে পারো তাহলে পাকিস্তান তৈরি করতে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন ভোট হয়ে গেল তখন এটা দেখা গেল যে শুধুমাত্র উত্তরপ্রদেশ, বিহার, বাংলার কিছু কিছু ছোট ছোট পকেট এরিয়া, মানে সেখানে 1% 2% নয়, সেরকম কিছু যারা আরব সাম্রাজ্যবাদ, আমি ব্যক্তিগতভাবে যাদেরকে বলি, মানে যারা মানে ভারতীয় মুসলমান নয়, তারা আরবকে তাদের নিজেদের মানে পূর্বপুরুষ মনে করে, বা আরব বা ওই সব আফগান, তুর্কি যারা সব আছে। তো দেখা গেল যে মুসলিম লীগ কোনো ভোটই পায়নি। এবং এটাও জেনে রাখুন, আজকে যে জায়গায় পাকিস্তান আছে, যে সিন্ধু প্রদেশ, যে সিন্ধের কথা আমাদের জাতীয় সঙ্গীতে বলা হয়েছে, যে সিন্ধু প্রদেশে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, ভারতীয় যে মানে প্রাচীন ভারতীয় যে সভ্যতা, সেটাই ভারতবর্ষের মধ্যে নেই, ভারতের পরিচয়টাকেই কেটে বাদ দিয়ে দিয়েছে। তো সেই পাকিস্তানে গিয়ে কি দেখা গেল যে মুসলিম লীগ মাত্র 2% ভোট পেয়েছে, যেখানে সেই সময় সেখানকার জনসংখ্যা জনগণনার ভিত্তিতে দেখা গেছে 90 থেকে 95% মুসলমান থাকে। এবং যখন দেশ ভাগ করা হলো, অনেকে হয়তো নাম শুনেছেন যে আব্দুল গাফফার খান, যিনি সীমান্ত গান্ধী, যিনি ভারতবর্ষে অখণ্ড ভারতের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন, তিনি গান্ধীকে চিঠিতে লিখেছিলেন, আপনি हमको गीदड़ों के हवाले कर दिए हैं, মানে আপনি আমাকে নেকড়েদের হাতে তুলে দিয়েছেন। এবং সেই আশঙ্কাটাই সত্য প্রমাণিত হলো পাকিস্তান সেনার দ্বারা। যারা পাঠান ছিলেন, যারা পাশতুন, যারা খাইবার পাখতুন এলাকায় থাকে, তারা এটা আমিও নাকি কিছু লোকের মুখে শুনেছি যে যারা সেই সময় ছিলেন। তো আমাদের সাথে তো বহু লোকেদের সঙ্গে ওঠা বসা আছে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যারা জড়িত ছিলেন। তো সেখানে তো তারা ভারতবর্ষের জয়গান গাইতে গাইতে তারা পাকিস্তানের সেনাদের হাতে গুলিবিদ্ধ হয়। তো ঠিক আছে, তো এবার মুসলিম লীগ যেই ব্যর্থ হলো তখনই শুরু হলো ডাইরেক্ট অ্যাকশন ডে, যেটা কালকে হয়েছিল 16ই আগস্ট। এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওই মনুমেন্ট ময়দানের নিচে দাঁড়িয়ে ঘোষণা করেছিল যে কলকাতা শহরকে গোটা পাকিস্তানের রাজধানী করা হবে। এবং এই মুসলিম লীগের সভাতে 3 জন ব্যক্তি উপস্থিত ছিলেন, যিনি আমাদের পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, এবং তার সঙ্গে আরো 2 বামপন্থী নেতা ছিলেন, রূপনারায়ণ সরকার এবং রতন